তো চাই নির্বাচন নিয়ে যে নানান ধরনের আলোচনা চলছে, বিশেষত পিআর এর দাবি জানিয়ে আসছে জামাত ইসলামী, সেসব আসলে কতটুকু গুরুত্বপূর্ণ তাদের জন্য, সেই দাবি আদায় না হলে নির্বাচনে যাবেন কি যাবেন না, এখান থেকে আলোচনা শুরু করতে চাই এবং বিভিন্ন পর্যায়ে আসলে নির্বাচন নিয়ে যে সংখ্যাগুলোর কথা বলা হচ্ছে সে নিয়ে আমরা কথা বলতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব আবু সাইদ খান, তিনি সম্পাদক আমাদের সময়। আছেন ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, তিনি কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামী মহানগর উত্তর। এবং আছেন ডক্টর জাহিদুর রহমান, তিনি শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই ডক্টর করিম, আপনার কাছে আসতে চাই। পিআর এর যে আলাপটা জাতীয় ঐক্যমত্য কমিশনে চলছিল আনুপাতিক হারে ভোটের, সেটা ছিল মূলত উচ্চকক্ষকে কেন্দ্র করে এবং সেখানে সে নিয়ে আলোচনা একটা পর্যায় পর্যন্ত আটকে আছে, যেখানে বিএনপি আসলে যে মোট ভোটের অনুপাত সেটার বদলে আসন সংখ্যার অনুপাতে পিআর চাইছে উচ্চকক্ষে। কিন্তু এর বাইরে বিভিন্ন সময় আপনারা বলছেন যে নিম্নকক্ষেও পিআর এর প্রয়োজন। এটা আসলে এই নির্বাচনের জন্য কি আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটা দাবি, নাকি এটা আসলে রাজনীতিতে যে নানান ধরনের আলাপ আলোচনা চলে, নানান ধরনের হিসেব নিকেশ চলে, তার একটা অংশ? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এবং আমার সম্মানিত সহ আলোচকবৃন্দ। যেটি আপনি বলেছেন, আসলে প্রথম হচ্ছে যে বাংলাদেশে যে কোনো আলোচনা যখন শুরু হয়, বিশেষ করে আমি এর আগের কথাই বলবো যে কেয়ারটেকার সরকার, তখনও কিন্তু এই প্রস্তাবনা বাংলাদেশ জামাত ইসলামী দিয়েছিল তফিকুল্লাহ মাসুম। তখন এটা নিয়েও কিন্তু অনেক ডিবেট ছিল। এখন বাংলাদেশে এটি একটি পপুলার ইস্যু, এটি আমাদের সংবিধানের অন্তর্ভুক্ত একটি অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। সুতরাং পিআর পদ্ধতিও এটি পৃথিবীতে, অথবা বাংলাদেশে আমরা নতুন করে নিয়ে আসিনি, পৃথিবীতে এটা আছে অনেকগুলো দেশে, প্রায় শতাধিক রাষ্ট্রে, 133টা রাষ্ট্রে সেমি এবং পিআর পদ্ধতি আছে। আমরা মনে করছি যে বাংলাদেশে যেই আমাদের যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, এটিতে আমাদের বিগত দিনের যদি আপনি বলেন যে সবচেয়ে বড় জনগণের ক্ষতির জায়গা কোনটা হয়েছে, তাহলে আমরা বলবো যে আমরা ভোটের অধিকার, আমাদের ডেমোক্রেটিক রাইট যেটি ছিল সেটিকে থেকে আমরা বঞ্চিত হয়েছি। সুতরাং আমরা মনে করি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই। সেই জন্যে আমাদের কালো টাকার প্রভাব মুক্ত করা, পেশি শক্তির যে প্রভাব, সেগুলোকে মুক্ত করবার জন্যে এখানে আমরা মনে করছি যে এই পদ্ধতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের যে অন্যান্য ছোট রাজনৈতিক দলগুলো, অর্থাৎ তাদের যে প্রতিনিধিত্বের জায়গা, সেটাও তৈরি হবে বলে আমরা মনে করি। আমরা এই দাবিটি আজকে উত্থাপন করার পরে, এটি কিন্তু আজকে শুধু এখানে উত্থাপিত হয়নি, এটা অনেক বছর আগে কিন্তু এখানে আলোচিত হয়েছে এবং একাডেমিক ডিসকাশনও কিন্তু এটার উপরে আছে। সেই জায়গা থেকে এই পদ্ধতিটার ব্যাপারে ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন যে বিএনপি ব্যতীত বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে, অধিকাংশই কিন্তু তাদের এই ব্যাপারে তাদের একটা বক্তব্য তারা দিয়েছেন অনেকেই। এবং আমরা মনে করি যে এটা খুব অল্প সময়ের মধ্যেই, যেটিকে বলা হচ্ছে বাংলাদেশ এটির জন্য প্রস্তুত না, বাংলাদেশের মানুষ এটিকে বুঝে না, অথবা এই সময়ে এটি কি সম্ভব কিনা, আমরা মনে করি যে না, এটি না হয়ে বরং এটি হতে পারে। এখন এখানে উচ্চকক্ষের পিআরের আলোচনা হয়েছে, যেটা বিএনপি সেটার ব্যাপারে কথা বলেছে। আমরা মনে করি যে নিম্নকক্ষেও এটি করা সম্ভব। এখানে একটা কথা বলা হচ্ছে যে বাংলাদেশের মানুষ তো আসলে তার এলাকায় যিনি প্রার্থী দাঁড়াচ্ছেন তাকে ভোট দিয়ে অভ্যস্ত। এই ব্যাপারে আপনাদের বিকল্প প্রস্তাব তাহলে কি? যখন আপনারা যদি নিম্নকক্ষে আনুপাতিক হারে নির্বাচনের কথা বলেন, সেক্ষেত্রে স্থানীয় বা আসন ভিত্তিক প্রার্থীর গুরুত্ব আসলে কতটুকু থাকবে, সেটা কিভাবে হবে? এই ক্ষেত্রে আসলে ইস্যুটা তো আমরা উত্থাপন করেছি, কিন্তু আমরা এটাও মনে করি না যে যে কোনো ইস্যুকে একবারে খুব নিট অ্যান্ড ক্লিন কেউ এটাকে রিসিভ করে ফেলবে। এটাকে নিয়ে তো ডিসকাশন হবে, নো ডাউট। সেটিকে যখন ডিসকাশনে আপনি নিয়ে আসবেন, তখন কিন্তু এটা পজিটিভ, নেগেটিভ, অথবা আরও কী করা যায়, কারণ এখানে পৃথিবীর অনেক জায়গায় পিআর পদ্ধতি সবার কিন্তু একরকম না। এখানে যে পিআর পদ্ধতি আমরা যেটা বলেছি, সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলো কিন্তু তো তার প্রার্থীর প্রস্তাবনা দেবে, অর্থাৎ দলকে ভোট দেবে, কিন্তু তার প্রতিনিধিত্বের হারে সে যতজন পাবে সে সংখ্যাধিক্যের জায়গাটি কিন্তু প্রকাশ করা হবে। অর্থাৎ সেই তার যদি 1, 2, 3 এভাবে করে যে দেয়, তাহলে সে যেই আনুপাতিক হারে পাবে সেই সংখ্যার ভিত্তিতে হবে। সুতরাং সেই মানুষগুলোকে তো মানুষ দেখবে। কিন্তু সেটা তো আর এলাকা ভিত্তিক হচ্ছে না তাহলে? জি, এলাকা ভিত্তিক কি হচ্ছে সেটা? না, সেটি তো আসন তো তার একটি জায়গায় গিয়ে তাকে অবস্থান নিতে হবে, অর্থাৎ দলীয়ভাবে তাকে ভোট দেওয়া হবে, কিন্তু তার প্রতিনিধিত্বের জায়গায় তো সেখানে সংসদে গিয়ে হবে। হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে তো একটা নির্দিষ্ট এলাকা, ধরুন ঢাকার কোনো একটা এলাকার যিনি ভোটার, তিনি তো আর জানবেন না যে আসলে তিনি যদি জামাতকে ভোট দেন তাহলে কে তার হয়ে সংসদে যাবেন, সেটার কি কোনো সুযোগ থাকছে? না, সেই সুযোগটা তো, যেমন মনে করেন আপনি যে এলাকার মানুষগুলোকে এখানে প্রতিনিধিত্বের জায়গায় আপনি দিচ্ছেন, সেটা তো দলগুলো, যদি আপনি সংখ্যাধিকের জায়গাটাকে আপনি পেশ করেন, তাহলে তো এটা ভেরি ক্লিয়ার যে একটি দল যদি তার এতগুলো আসন পায়, তাহলে সেই মানুষটি কোথায় গার, অবশ্যই সেটা তো সেই জায়গারই হবে। এখানে আরেকটা প্রশ্ন আসছে, যেহেতু দলকে ভোট দিচ্ছেন এবং ব্যক্তিকে ভোট দেওয়ার প্রশ্ন আসছে না, সেক্ষেত্রে যে ভালো প্রার্থী বাছাই করা, যে আসলে
আমি যে মানুষটাকে ভোট দিচ্ছি তিনি সৎ কিনা, তিনি যোগ্য কিনা, সেই বিবেচনাটা আর না থাকছে না, কেন সেটার বিকল্প। যেমন মনে করেন বাংলাদেশ জামাত ইসলামী যদি তার এই প্রস্তাবনা দেয় তাহলে তার এক নম্বর তো ডক্টর শফিকুর রহমান থাকবেন, বিএনপি যদি দেয় বেগম খালেদা জি এক নম্বরে থাকবেন। সুতরাং সেই মানুষগুলো তো প্রকাশিত মানুষ, অর্থাৎ মোটেও এরকম না যে আন্ডারগ্রাউন্ড জায়গা থেকে এসে তাকে কেউই চেনে না, সেই জায়গা থেকে তার প্রতিনিধিত্বের জায়গায় সে ঢুকে পড়বে, বিষয়টা কিন্তু মোটেও তো এরকম না। জি, ধন্যবাদ। জনাব খান, আপনার কাছে এই পর্যায়ে আসতে চাই, এই যে নানান ধরনের বিতর্ক এবং সবকিছু ছাপিয়ে এক ধরনের আশঙ্কা কেন যেন ঘুরে ফিরে যে নির্বাচন হচ্ছে কিনা, এখন পর্যন্ত এই শঙ্কার জায়গাটা কি এই যে আসলে জামাতের মতন দলের তরফ থেকে বিভিন্ন পর্যায়ে বলা হয় যে পিআর না হলে তারা নির্বাচনে যাবেন না, বা এনসিপির তরফ থেকে বিভিন্ন পর্যায়ে বলা হয়েছে যে সংস্কার এবং বিচার নিয়ে যথেষ্ট অগ্রগতি না হলে তারা নির্বাচনে যাবেন না, এই যে নির্বাচনে যাব না যে বিভিন্ন সময় রব ওঠে, সেটাই কি নির্বাচন নিয়ে শঙ্কার মূল কারণ, নাকি এর বাইরেও আরো কিছু আছে? আচ্ছা, প্রথমত হচ্ছে যে পিআর পদ্ধতি সঠিক কি বেঠিক এটা আর একটা আলোচনার বিষয়, কিন্তু এই মুহূর্তে এটা ইস্যু করা ঠিক কিনা এটা হচ্ছে এই মুহূর্তের বিবেচ্য বিষয়। কেননা পিআর পদ্ধতি, যেমন ব্যক্তিগতভাবে আমিও পিআর পদ্ধতির পক্ষে। আমি 1991 সালে নির্বাচনের পর পিআর পদ্ধতি নিয়ে লিখেছি, তারপরে বোধহয় ডজন খানিক তারও বেশি আর্টিকেল লিখেছি, কিন্তু আজকের বাস্তবতায় এটা কি সম্ভব কিনা। তো আমার কাছে মনে হয় যে যখন একটা নির্বাচন দরকার, অতএব এখন পিআর পদ্ধতি কিভাবে হবে, তো পার্লামেন্ট র্যাটিফাই করা ছাড়া এই পদ্ধতি হতে পারে কিনা। আর এই পদ্ধতির সঙ্গে তো একটা ঐক্যমত্য দরকার, জাতীয় ঐক্যমত্য। তো এখানে বৃহত্তর দল বিএনপি চাইছে না, অনেক দলই চাইছে না। তো সেই ক্ষেত্রে পিআর পদ্ধতিকে সামনে রেখে আন্দোলন করা সেটাও অন্য কিছু ইঙ্গিত দেয়। তখন একটা মনে হয় যে বোধহয় যে আন্দোলনটাকে বানচাল করার জন্য কিংবা বিলম্বিত করতে অন্তর্বর্তী সরকারের কার্যকাল আর একটু বিলম্বিত করার জন্য এটা করা হচ্ছে কিনা, এই ধরনের প্রশ্ন কিন্তু এসে যায়। আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই পিআর পদ্ধতি উচ্চকক্ষের ব্যাপারে কিন্তু আলোচনা ছিল, এবং সেই আলোচনা সামনে রেখে বিএনপি, জামাত সহ সব দলই কিন্তু অংশগ্রহণ করেছে সেখানে উচ্চ কক্ষে পিআর হবে কিনা। তো কিন্তু সেখানে আবার পার্লামেন্টে অর্থাৎ সাধারণ নির্বাচনের ক্ষেত্রেও পিআর পদ্ধতি নিয়ে আসা, এটা কিন্তু এক ধরনের সন্দেহের উদ্যোগ করে। এইটা আমার কাছে মনে হচ্ছে যে তার যে পলিটিক্যাল স্ট্যান্ড, বিএনপি কিংবা এনসিপির যে অবস্থান, এখানে কোনটা ঠিক, তারা আলোচনার মধ্য দিয়ে তারা যে মেসেজ দিয়েছে আলোচনা অংশগ্রহণের মধ্য দিয়ে, সেটাই ঠিক না মাঠেরটা ঠিক, না এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, সেই ধরনের প্রশ্ন আসে। আরেকটা হচ্ছে আজকের বাস্তবতায় তো কোনো ক্রমেই তো একটা রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া এখানে এই ধরনের একটা পদ্ধতি ইন্ট্রোডিউস করা যায় না। আর এটা কীভাবে করবে, সংবিধানে যেটা নেই, তাহলে সংবিধানে যেটা নেই এই ধরনের একটা রাষ্ট্রীয় পলিসি কেবলমাত্র একটা অর্ডিন্যান্স কিংবা ঐক্যমত্যের ভিত্তিতে কিংবা কোনো রকম, এটা কি সম্ভব কিনা এবং সেটা কতটুকু যুক্তিসঙ্গত। আমাদের বোঝা দরকার যে বর্তমান সরকার কিন্তু এই সংবিধানের অধীনেই তারা গঠিত হয়েছে এবং এখানে আদালত থেকে অনুমোদন নিয়েই তারা কার্যক্রম পরিচালনা করছে। তো সেই সরকারের পক্ষে তো অন্য পদ্ধতি এখানে ইন্ট্রোডিউস করা এটা সম্ভব কিনা, কিংবা রাজনৈতিক দল তো এটা দেশের মালিক তো জনগণ, অর্থাৎ জনগণের ইচ্ছাই কোনো পদ্ধতির পরিবর্তন হতে পারে। অতএব জনগণের ইচ্ছার জন্য একটা নির্বাচন দরকার এবং সেই নির্বাচনটাই হওয়াটা উচিত। এবং সেই ব্যাপারে অবস্থা দৃষ্টে মনে হয়েছিল যখন আলোচনায় সব দল শরিক হয়েছিল, তখন মনে হচ্ছিল যে নির্বাচনের দিকেই ঝুঁকছে। এখনও তখন সরকারের পক্ষ থেকে কিন্তু নির্বাচন নিয়ে এক ধরনের দোদুল্যমানতা ছিল, তখন এটা জুনে হবে না ফেব্রুয়ারিতে হবে না ডিসেম্বরে হবে, এই ধরনের দোদুল্যমানতা ছিল। এখন সরকারের পক্ষ থেকে কোনো দোদুল্যমানতা নেই, কিন্তু বরং আমরা দেখছি যে দু একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে এনসিপি, জামাত তারা এই বক্তব্যকে হাজির করছে। তা আমার কাছে এটা মনে হয় যে এটা তাদের রাজনৈতিক দাবি নাও হতে পারে, এটা একটা চাপের বিষয় হতে পারে, যে এইটা সরাসরিভাবে যে তারা এটা চাইছে, এটা মিন করছে, এটা নাও হতে পারে। কেননা অনেক সময় তো আমরা দেখি যে রাজনীতিতে তো একটা মেঠো বক্তৃতা কিংবা একটা চাপের ব্যাপার থাকে, এটা এই ধরনের কোনো প্রস্তাব হতে পারে বলে আমার মনে হয়। এখানে একটা আলোচনার বিষয় হচ্ছে এনসিপির তরফ থেকে যেটা বারবার বলা হচ্ছে যে সংস্কার এবং বিচারের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি না হলে সেক্ষেত্রে নির্বাচন হলে পুরনো ব্যবস্থাটা আসলে ফিরে আসবে। তাদের এই দাবিগুলোকে আপনার কতটুকু? আচ্ছা, যথেষ্ট মানে কি, যথেষ্ট মাপকাঠিটা কি, কোন বিচার করলে যথেষ্ট হবে এবং কোন সংস্কার করলে, যেমন সংবিধান সম্পর্কিত সংস্কারগুলো, যেটাকে মৌলিক সংস্কার যদি আমরা মনে করি, যেটা সংবিধান, সেটা আগে কিভাবে করবে, সেখানে একটা সনদ হতে পারে, অঙ্গীকারনামা হতে পারে যে আমরা ক্ষমতায় গেলে এই দাবি সংবিধানের এই পরিবর্তন আনবো। তার আগে এটা কি করে সম্ভব? হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে সবচেয়ে একটা মজার ব্যাপার হলো যে তার আগে একটাই পথ আছে বোধহয়, সেটা হচ্ছে অর্ডিন্যান্স। কিন্তু অর্ডিন্যান্স দিয়ে এই ধরনের, রাষ্ট্রপতির অর্ডিন্যান্স দিয়ে এই ধরনের মৌলিক জায়গা এটা করাটা কতটুকু সঙ্গত, এটা তো কতটুকু নীতিসিদ্ধ, সেই প্রশ্নে এসে যায়। আর একটা হচ্ছে যে রাষ্ট্রপতিকে আবার মানছে না, কেন তার ছবি সরিয়ে ফেলছে, রাষ্ট্রপতিকে
মানে হাওয়া করে দেওয়ার জন্য বহুত রকম চেষ্টা হচ্ছে। তো রাষ্ট্রপতিকে মানছে না, তাহলে অর্ডিন্যান্সটা কে জারি করবেন? জি। তো এইটা একটাই হতে পারে যে শহীদ মিনারে গিয়ে একটা ঘোষণা দিয়ে এই ধরনের কাজ হতে পারে। তো সেটা কি জনগণ সমর্থন দিবে এই মুহূর্তে? ধন্যবাদ। ডক্টর জাহেদ, আপনার কাছে আসতে চাই, এই যে নানান ধরনের শঙ্কা, তার মধ্যে একটা বড় কথা ঘুরে ফিরে বারবার আসে যে আসলে পুরনো ব্যবস্থায় আমরা ফিরে যাব কিনা নির্বাচন হলে, এবং আবার আরেকজন শেখ হাসিনা তৈরি হয়ে যাবেন কিনা এই মৌলিক পরিবর্তনগুলো না করলে বা বিচারে যথেষ্ট অগ্রগতি না হলে। এই ব্যাপারে যে শঙ্কাগুলোর কথা এনসিপির তরফ থেকে বিশেষত বলা হচ্ছে, সেটার ব্যাপারে আপনার অভিমত কি? মানে আমি খুব এক্সিজারেশন দেখি। আমি আমাদের সংবিধান এবং আইনের প্রচুর পরিবর্তন লাগবে না এটা মনে করি না। মানে কেউ যদি মনে করেন সংবিধান পরিবর্তন করে শেখ হাসিনা হওয়া ঠেকানো যাবে, তারা এই মুহূর্তে পৃথিবীর সংকটটা আইডেন্টিফাই করতে পারেন না। আমি একেবারে দায়িত্ব নিয়ে কথাটা বলছি। যারা মনে করেন সংবিধানে এটা এটা ঢুকিয়ে দিলে শেখ হাসিনা তৈরি হবে না, একেবারেই ভুল ধারণা। গ্লোবাল একটা টেন্ডেন্সি আছে ফ্যাসিবাদী সরকার বা ফ্যাসিবাদী শক্তি রাষ্ট্র ক্ষমতায় পাওয়ারফুল হয়ে ওঠা নিয়ে। ট্রাম্প একজন ফ্যাসিস্ট, অ্যাটলিস্ট উগ্র ডান বলবেন আপনি তাকে। আমি ফ্যাসিস্ট বলি। আমাদের পাশের দেশ, এত বড় গণতন্ত্রের দেশ বিজেপি, একটা ফ্যাসিস্ট দল ক্ষমতায় আছে। ইউরোপের মাটিতে, ইটালিতে, ব্রাদার্স অফ ইটালি একেবারে মুসোলিনির ওই দলের, ওই ফ্যাসিস্ট দলের সাথে অ্যালাইন্ড। ইটালিতে এখন মুসোলিনির মৃত্যুবার্ষিকী পালন করা হয়, সেখানে গিয়ে সেই ফ্যাসিস্ট যে স্যালিউট, যেটা একসময় নিষিদ্ধ ছিল, সেটা দেওয়া যায়। সারা ইউরোপের মাটিতে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, সবচেয়ে উদার গণতন্ত্রের যে দেশগুলো, সেগুলোতে মাথা চাড়া দিচ্ছে। জার্মানিতে এফডি সেকেন্ড দল হয়েছে, 20% ভোট পেয়েছে। নেদারল্যান্ডসে ইটস এ হিউজ লিস্ট। হাঙ্গেরিতে তো বহুদিন থেকে অথরিটারিয়ান সরকার, পোল্যান্ডে। সো এখন আমার প্রশ্নটা হচ্ছে এই, ওই দেশগুলোতে কেউ যদি খোঁজে যারা এর বিরুদ্ধে আছে, যারা এটা ঠেকাতে চায়, তারা নতুন করে সব সংবিধান লিখতে হবে, তবে এই আলাপ কি আছে? আমি খুঁজে দেখেছি। দ্য অ্যান্সার ইজ নো। যেহেতু মাথা চাড়া দিচ্ছে, তাহলে সহজ পথ কি? সবাই আবার সংবিধান সংশোধন করে এদের আসার পথ বন্ধ করে দাও। ট্রাম্প যেন আসতে আর না পারে, সে তো সুপ্রিম কোর্টের রায় মানছে না। ট্রাম্প সুপ্রিম কোর্টের রায় মানছে না। আমেরিকাতে আলাপ হচ্ছে, একজন প্রেসিডেন্ট যদি সুপ্রিম কোর্টের রায় না মানে কি করার আছে? তো তাই যদি হয়ে থাকে, আমেরিকায় কি আলাপ কেউ দেখছেন যে আমেরিকার সংবিধান সংশোধন করা লাগবে? ইউরোপের মাটিতে একজন জর্জিয়া মেলানিকে ঠেকানোর জন্য নতুন করে সংবিধান, ভবিষ্যতে যাতে আর কেউ এভাবে নির্বাচিত হতে না পারে। সো এই আলাপগুলো খুবই খুবই প্রিমিটিভ ধরনের কথাবার্তা। আমি আবারও বলছি, আমাদের এই পরিবর্তনগুলো লাগবে না তা বলছি না, কিন্তু এটা করে আমরা ঠেকাতে পারবো। এগুলো আইদার কেউ বোঝেন না, আর কেউ যদি বুঝেও বলেন, যেটা সাইদ ভাই বলছেন এটা আসলেই সঠিক, তাহলে কি কিছু করার আছে ঠেকানোর জন্য? জনগণকে ভিজিল্যান্ট হতে হবে। আর কোনো উপায় নেই, সত্যিই কোনো উপায় নেই। আপনি ওটা করতে পারেন, আর কোনো সত্যি আর কোনো উপায় আসলে নেই। একটা বিখ্যাত বই আছে, হাউ ডেমোক্রেসিস ডাই। ওই বইটাতে দেখানো হয়েছে যে লেভিটস্কি এবং জিব্লাটের লেখা, খুবই বিখ্যাত বই, 18 সালে বেরিয়েছে বইটা। ওখানে দেখানো হয়েছে আমেরিকার ফেডারেল পার্টটা ছাড়া আমেরিকার আর আর্জেন্টিনার কনস্টিটিউশন হুবহু একই। কিন্তু আর্জেন্টিনাতে, ইফ আম নট রং, 6 বার মিলিটারি শাসন আসছে তার জন্মের পর থেকে, আমেরিকাতে আসে নাই। তো কি হলো তাহলে? এতে কি বোঝা গেল? তার মানেটা হচ্ছে মানুষের, মানে প্রথম কথা হচ্ছে নেতৃত্বের গণতন্ত্র চর্চা করার চেষ্টা। ভারতের মতো এত দীর্ঘদিন গণতন্ত্র চেষ্টা করা একটা দেশও এখন কিন্তু ডেমোক্রেসির যে ব্যাকস্লাইডিং বলে হচ্ছে, তো একই কনস্টিটিউশনের অধীনে। কিন্তু রেজিস্ট্যান্স জনগণের দিক থেকে আসলে হতে হবে। জনগণের দিক থেকে যদি রেজিস্ট্যান্স, আমি একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে ইসরায়েল। ইসরায়েলকে আমরা মানে প্যালেস্টাইনের জন্য একটা ব্রুটাল বর্বর দেশ, কিন্তু ইসরায়েলের অভ্যন্তরীণ গণতন্ত্র কিন্তু চমৎকার। ইসরায়েলে বিচার বিভাগের নিয়োগ, নেতানিয়াহু, এই যে নেতানিয়াহু গাজা অ্যাটাক শুরু করলো, তার আগে আমরা অনেকেই খেয়াল করি নাই যে ও বিপদে পড়ে গিয়েছিল। কারণ সে, ওখানকার জুডিশিয়ারি কিন্তু খুবই ফ্রি, এবং ওখানে জুডিশিয়ারি নিয়োগ হচ্ছে একটা কলেজিয়াম সিস্টেম দিয়ে, যেখানে জুডিশিয়ারির এক্সট্রা মিলে এটা করে, একটা লিস্ট থেকে সরকার চুজ করতে পারে। এটা ভারতেও আছে। মজার ব্যাপার, মোদিও কিন্তু এটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। যখন নেতানিয়াহু এটা করতে গিয়েছিল, ওখানকার জনগণ কিন্তু রাস্তায় নেমেছিল, লাখ লাখ মানুষ, ওদের এত মানুষ নেই, তারপর লাখ লাখ মানুষ, যে কেউ সার্চ করলে দেখবেন, ওটার বিরুদ্ধে প্রটেস্ট করতে নেমে গেছে। তো এই দিনের শেষে আসলে জনগণকেই সবচেয়ে ভিজিল্যান্ট, সেটা জেনুইনলি একেবারে পথ্য ভাষার যে মাঠ, অনলাইন মাঠ, সব জায়গায় যদি প্রচুর সরব থাকে, সেটাই দিনের শেষে আসলে এটাকে এফেক্টিভ করে। আমি বারবার বলছি, আবারও যোগ করি, এর মানে এই না যে সংবিধান সংশোধন করতে হবে না, কিন্তু যারা বলছেন এটার মাধ্যমে এটা পারবেন, এটা করলে সব হয়ে যাবে, এগুলো রেটরিক, কারণ এটাকে তারা রাজনৈতিক ইস্যুতে পরিণত করে। সেটা যদি ধরে নিয়ে যাচ্ছে দেশের মানুষ সতর্ক থাকবেন, তাহলে তো নিশ্চয়ই কিছু কিছু কাঠামোগত পরিবর্তনের প্রয়োজন। সেগুলো আসলে এই বাকি যে সময়টা সামনে আছে, কি কি করা যেতে পারে? সংবিধান সংশোধনের ব্যাপারগুলো, যেমন ধরুন এই আলাপটা আসলো, ধরুন পিয়ারের কথা বলা হচ্ছে, পিয়ার আমাদের সংবিধানে নাই। আমি মনে করি পিয়ার কিন্তু সংবিধানে না থাকলেও লোয়ার হাউসে হয়ে যেতে পারে, যে আমরা একটা নির্বাচন করে ফেললাম, আমরা এরপর এটাকে র্যাটিফাই করবো, আমাদের পরে এটার সুযোগ আছে, আমাদের দেশেরই এই প্র্যাকটিসের জায়গা আছে, আমরা করেছিও 11th, 5th, 7th, এগুলো আমরা পরবর্তীতে গিয়ে করেছি। তো অবশ্য আমি ঘোর পিয়ারের বিরুদ্ধে, আমি এই আলোচনায় ঢুকছি না, কারণ হলো এই আলোচনা আমার কাছে টু সাম এক্সটেন্ট ফর দ্য টাইম বিং রিজলভড। একটা শুধু তথ্য দিই, এইটুকু একটু যেহেতু সময় আসলো, আপনি অনেকগুলো প্রশ্ন রেজাউল ভাইকে করেছেন, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন আসলে সাস্টেনেবিলিটি অফ দ্য গভর্নমেন্ট। বাংলাদেশে অ্যারাউন্ড 40% ভোট পেয়ে জেনারেল মেজরিটি পাওয়া নিশ্চিত।
170-80টা সিট পেয়ে যেতে পারে, কিন্তু আমাদের এক্সিস্টিং সিস্টেমে 40% ভোট পেলে 120 সিটস পায়, তার আরও 31 সিটস লাগবে সরকার ফর্ম করার জন্য। মজার ব্যাপার, রেজাউল ভাইয়ের দল কিন্তু আর্টিকেল 70 পুরোপুরি তুলে দেন নাই, খেয়াল করবেন। আর্টিকেল 70-তে অনাস্থা ভোট দেওয়া যাবে না, এটা কিন্তু জামাতও একমত, ইজন্ট ইট? কারণটা কি? কারণটা হচ্ছে এটা যদি তুলে দেয় সরকার আনস্টেবল হয়ে যাবে, ইজন্ট ইট? আর্টিকেল 70 তো ভারতে নাই, এরকম কোনো আর্টিকেল তো ভারতে নাই। ভারতে তো কেনাকেনি করে তারা সরকার চেঞ্জ করে, কিন্তু তার মানে জামায়াত ইসলামী সরকারের স্টেবিলিটিতে বিশ্বাস করে বলে আর্টিকেল 70 মধ্যে কিছু কিছু শর্ত রেখেছে। সেই জামায়াত তাহলে কিভাবে আপনি লোয়ার হাউসে পিয়ারের কথা বলেন? ভাইয়া বলছেন কালো টাকা পেশি শক্তি দূর হবে, একেবারে ভুল ধারণা। আমার দল যদি পার্টিসিপেট করে, আমি একজন নেতা পাঠাবো যে তুমি এই এলাকা কিন্তু আমার মেজরিটি নিশ্চিত করো, ও আবার সেই কালো টাকা পেশি শক্তি ব্যবহার করবে। বরং এখন যেমন লোকাল জনগণের প্রেসারে কেউ কেউ নমিনেশন পেতে পারে, তখন এটা একচ্ছত্রভাবে দলের প্রধান কাকে দেবেন পুরোপুরি এটা কালো টাকার উপরে ডিপেন্ড করতে পারে, যে টপকে টাকা দিয়ে হতে পারে। এগুলো সব সম্ভব। যাই হোক, এগুলো আরেকটা কথা একটু বলি, কতশো দেশে কোথায় কি আছে এগুলো ইস্যু না। কারণ বলি, তত্ত্বাবধায়ক সরকার তো কোথাও ছিল না, এই মুহূর্তে পাকিস্তান ছাড়া কোথাও নেই। তো আমরা যদি বলি পৃথিবীতে মাত্র একটা দেশে আছে, তাই তত্ত্বাবধায়ক সরকার দরকার নাই, স্ট্যাটিস্টিক্স দিয়ে বলা যায়। আমার বাস্তবতা, আমাদের পাশে নেপালে কাজ করেছে, আমাদের মতো একটা গণতান্ত্রিক দেশ, নেপালের কি অবস্থা হয়েছে পিআর করে, এটা আমাদের চোখের সামনে জাজ্জল্যমান প্রমাণ আছে। আর বাংলাদেশের কথা বলাই বাহুল্য, 31টা সিট দেওয়ার বিনিময়ে আমার এই মন্ত্রণালয় দাও, সকাল বিকাল হুমকি, আমাকে এই প্রজেক্ট দাও, এটা যদি না হয় আমি সমর্থন প্রত্যাহার করবো, এগুলো আমরা বুঝতে পারি। তবে এটার যেহেতু গুরুত্ব আমরা দিতে চাই, সেজন্যই কিন্তু আমরা একটা হাইব্রিড সিস্টেমের আলাপ করেছিলাম, যে একটা আপার হাউস হবে, সেখানে এই জিনিসটা বিবেচনা করা অনেক হবে। ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরে ফিরে আসছি, আশা করি থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। ফিরে আসবো ডক্টর রেজাউল করিম আপনার কাছে। জামাত ইসলামের প্রসঙ্গ যখনই আসে, নির্বাচনকে কেন্দ্র করে জনগণের কাছে যাওয়ার প্রসঙ্গ, তো তখন মুক্তিযুদ্ধের প্রসঙ্গটা স্বাভাবিকভাবেই ঘুরে ফিরে আসে, এবং সেই ব্যাপারে আপনারা অবস্থান পরিষ্কার করতে পারছেন কিনা সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় বিভিন্ন সময়। সাম্প্রতিক সময় টিএসসিতে ছবি টাঙানো নিয়েও এক ধরনের বেশ বড় বাক বিতণ্ডার মুখোমুখি পড়লো ছাত্র শিবির। এই ব্যাপারে আসলে জামাত ইসলাম কি তাদের অবস্থান পরিষ্কার করার প্রয়োজন মনে করে কিনা? ধন্যবাদ। আমি মনে করি আজকের এই সময়ে এসে এই প্রশ্নটা খুবই অপ্রাসঙ্গিক। বাংলাদেশ জামাত ইসলামী তার যুদ্ধকালীন সময়ে দেশের স্বাধীনতার প্রশ্নে যে বক্তব্য, এটা অনেকবার দিয়েছে, এবং বিশেষ করে আপনি যদি বলেন যে এ ব্যাপারে জামাত তার বক্তব্য ক্লিয়ার করেছে কিনা, আমি মনে করি এটা খুবই পরিষ্কার। এবং দেশ যে আজকের আধিপত্যবাদের ভারতের কবলে পড়েছে, জামাতের তৎকালীন ভূমিকা, আজকের এখানে এসে আপনার যেই অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে যে রাজাকারের অবস্থান, এটা বিগত দিনে এই সরকারই কিন্তু তালিকা প্রকাশ করেছে। শেখ হাসিনাকে এই ক্ষেত্রে একটা ধন্যবাদ দিতে হয় যে সে একটা তালিকা প্রকাশ করেছিল যে কোন দলে রাজাকার কত। তার দলে সবচেয়ে বেশি ছিল 8,900 কতজন, এবং বিএনপিতে হলো তার দ্বিতীয় অবস্থান, এবং আমাদের এখানে 37 জন পাওয়া যায়। সুতরাং আমাদের এই বক্তব্যটা জামাতের উপরে যেটি দেয়া হচ্ছে, আমাদের একটি রাজনৈতিক দল হিসেবে যুদ্ধে জামাত অংশগ্রহণ করতে না পারার যে ব্যর্থতা অথবা না করতে পারা, সেটা একটা অন্য ইস্যু। এটা পৃথিবীর অনেক জায়গায় আছে যে তার স্বাধীনতা যুদ্ধে পক্ষে বিপক্ষে শক্তি থাকা। কিন্তু যে ব্লেম দিয়ে আজকে জামাতের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, সেটি আপনি নিজেও একজন আইনজীবী, এটা কিন্তু অলরেডি জাস্টিফাই। আমাদের এটিএম আজহারুল ইসলামের মুক্তির মধ্য দিয়ে বাংলাদেশের সুপ্রিম কোর্ট, ব্রিটেনের আদালত সেটি কিন্তু রায় দিয়েছে যে জেনোসাইড অফ জাস্টিস, মিসক্যারেজ অফ জাস্টিস, সেগুলো বলে তারা তাদের বক্তব্য দিচ্ছে। আমরা অচিরেই জাতির সামনে সেই রায়টিও আমরা এখানে একটা পাল্টা যুক্তি তুলে ধরা হয়েছে, সেটা হচ্ছে যদি বিচার প্রক্রিয়া ত্রুটিযুক্ত হয়, ধরুন শেখ হাসিনার বিচারটা যদি কোনো কারণে ত্রুটিপূর্ণ প্রমাণিত হয় ভবিষ্যতে, তাহলে কি এটা প্রমাণ হবে যে শেখ হাসিনা কোনো ভুল করেননি? সেই একই যুক্তি আসলে জামাতের নেতাদের ক্ষেত্রে প্রযোজ্য কিনা? এই প্রশ্নটা আমি আপনার থেকে প্রত্যাশা করিনি, কারণ জামাত নেতৃবৃন্দের বিরুদ্ধে যেই বিচার করেছে সেটি ছিল অত্যন্ত অনেকগুলো অসত্য জিনিস সেফ হোম তৈরি করার মাধ্যমে, মিথ্যা সাক্ষী দিয়ে। তার অন্যতম একজন সাক্ষী হচ্ছে শুকরুদ্দিন মালিক, যাকে কোর্ট থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে সে আবার সাইদি সাহেবের জানাজায় এসে বলেছে যে আমি অন্য ধর্মের লোক, কিন্তু আমি সাক্ষী দিচ্ছি দিল্লা রাজাকার এবং দেলোয়ার হোসেন সাইদি কিন্তু এক না। সুতরাং এটি আর 24-এর আন্দোলনে যেই খুন খারাপি, গুম, হত্যাকাণ্ড, এখানে যে হাজার হাজার মানুষের জীবন, সেটাকে এটার সাথে তুলনা করা আমি মনে করি এই শহীদের প্রতি এক ধরনের অবজ্ঞা হবে আমাদের। সেটা তো কোনোভাবেই সম্ভব না। বরং শেখ হাসিনা যা করেছে, এখানে গুম করেছে, খুন করেছে, দুর্নীতি করেছে, এগুলো সব দিবালোকের মতো সত্য। সেই জায়গায় এটার সাথে না মিলিয়ে বরং সেই বিচার কার্যক্রম অত্যন্ত দৃশ্যমান, এবং আজকে তো কোর্ট সেটা ট্রায়ালটাও গোটা পৃথিবীতে প্রকাশ করছে। সুতরাং আমরা মনে করি যে আজকের যে প্রেক্ষাপট, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশে কিন্তু আমাদের যেই ঘোষণাপত্র যেটি দেওয়া হয়েছে, এটি কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে হতাশা কিন্তু ছিল, মিশ্র প্রতিক্রিয়া ছিল। দেখুন, বিএনপি কিন্তু বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দল, কিন্তু তারা শুধু ইলেকশনের প্রশ্নে হচ্ছে হ্যাঁ, আর সকল বিষয়ে অধিকাংশ ব্যাপারে হলো না। এবং এই যে জুলাই সনদ বলেন, জুলাই ঘোষণাপত্র, সব জায়গায় কিন্তু তাদের বিপরীত বক্তব্য ছিল।
কিন্তু আমরা এখন মনে করি যে এই জায়গায় এসে আজকের যে সংকটটা তৈরি হয়েছে, আমাদের সংবিধান সংশোধন, আমি প্রথম মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের মনের সংস্কারটা সবচেয়ে বেশি দরকার। কারণ তার সংশোধন যদি না হয়, তার ইন্টারনাল ডেমোক্রেসি যদি তার দলে না থাকে, তার মধ্যে যদি রাজনীতির চর্চা যদি না থাকে, তার আদর্শের মোটিভেশন না থাকে, মোরাল মোটিভেশন না থাকে, ইথিক্যাল মোটিভেশন না থাকে, তাহলে আলটিমেটলি শুধুমাত্র বহিষ্কার করে, শুধুমাত্র আইন প্রয়োগ করে কোনো জাতিকে পরিশুদ্ধ, কোনো মানুষকে পরিশুদ্ধ করা যায় না। এটা একটা নাম্বার ওয়ান। কিন্তু আবার এটাও সত্য যে আইন না থাকলেও আপনি কোন মাধ্যমে সেটিকে জাস্টিফাই করবেন, বিচার করবেন, কোর্টে নিয়ে যাবেন, সেই জায়গা থেকে আমাদের যে সংবিধান, আমি বলবো যে আজকের যে সংবিধানের কথা বলা হচ্ছে, ডক্টর ইউনূস কোন সংবিধানের অংশ? না, তার নাম রাখতে হবে আজকের জুলাই বিপ্লবের আইনি ভিত্তি দেওয়ার মাধ্যমে। আজকের যে বিপ্লবের উপরে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, আজকের যে এখানে খুন খারাপি, হত্যা, রাহাজানি, দুর্নীতি যা হয়েছে, এই যে আমাদের তরুণ প্রজন্মের যেই আন্দোলনের মাধ্যমে যে বিস্ফোরণটা হয়েছে, সেই জায়গায় আপনাকে অবশ্যই এই বিপ্লবীদের নাম কি, এই বিপ্লবের নাম কি, এই বিপ্লবীদের কন্ট্রিবিউশন কি, তাদের জাতি তাদেরকে কিভাবে দেখবে, সেটি যদি আপনি আইনিভাবে যদি না দেখেন, তাহলে আপনি এটা কাগজ ঘোষণা করলেন, সেটি তো কখনো হয় না। বরং আপনাকে এই জুলাই বিপ্লবের কে আইনি সনদকে আইনি ভিত্তি দেওয়ার মাধ্যমেই আমরা মনে করি সেই জায়গাটা নিশ্চিত করা সম্ভব। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী মনে করে যে আজকের এই সরকারের দুটি অগ্রগতি আছে ডক্টর ইউনূস সাহেবের। একটি হচ্ছে তিনি অর্থনৈতিকভাবে একটি জায়গায় পৌঁছানোর চেষ্টা করেছেন, তিনি একজন অর্থনীতিবিদ। আরেকটি হচ্ছে আমাদের যে 15 বছরের এখানের গণতন্ত্র হরণ, এটিকে মুক্ত করবার জন্য, অর্থাৎ যে দেশের কারণে আমাদের গণতন্ত্রটা হরণ হয়েছে, যারা আমাদের এটিকে হরণ করার ক্ষেত্রে আওয়ামী লীগকে পরিচিত করেছে, তাদের চোখে চোখে চোখ রেখে তিনি কিন্তু কথা বলেছেন। কিন্তু বিকল্পভাবে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অথবা এইটাকে যে এত বড় ম্যান্ডেট নিয়ে তার যে সরকার, সেই জায়গায় তার অনেকগুলো ইনএফিসিয়েন্সি এবং অনেকগুলো লোক যেখানে উপদেষ্টা আছেন এবং যারা দিনের ভোটটা রাতে করে, রাতের ভোট দিনে করেছে, এই যে ফেসিবাদের লোকগুলো বিভিন্ন জায়গায় আছে, এই জায়গায় তিনি কিন্তু ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ধন্যবাদ। ডক্টর জাহেদ, আপনার কাছে আসতে চাই। আওয়ামী শাসন আমলে মুক্তিযুদ্ধে পক্ষে বিপক্ষে দেশকে ভাগ করা এবং সেভাবে তাদের শাসনকে দীর্ঘায়িত করার একটা প্রয়াস তো স্পষ্টতই ছিল, কিন্তু এই মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যে বিতর্ক বা যে রাজনৈতিক বিভাজন, সেটার অবসান একভাবে জুলাইয়ের পরে করার কথা হয়তো ছিল, সেটা আসলে করা গেছে কিনা, নাকি এটা আসলে আরো দীর্ঘমেয়াদী একটা বিতর্কের বিষয়, রাজনৈতিক অঙ্গনে প্রাসঙ্গিক থেকে যাবে? আমার মনে হয় প্রাসঙ্গিক থেকে যাবে। আর বিভাজন সবকিছু শেষ হতে হবে কেন? গণতন্ত্র মানে বিভাজন, খুব ক্রুড ভাষায় বলছি, খুব ক্রুড ভাষায় বলছি, কারণ প্রত্যেকটা দল চায় তার নিজের যে চিন্তা। যেমন জামায়াতের শাসন, ওনারা যদি ক্ষমতায় আসেন, আমি ওনাদের খুব গুরুত্বপূর্ণ সদস্যকে বলতে শুনেছি, আমি তার সাথে পার্সোনালি কথা বলে এটা ক্ল্যারিফাই করতে চেয়েছি, যে জামাত বলছে তারা যদি আসে, তারা খেলাফত বা শরিয়া কায়েম করবে। এখন শরিয়ার ব্যাখ্যা তাদের কাছে ভিন্ন, উনি আমাকে যেটা বোঝালেন। এটা কি বিভাজন না? সব মানুষ কি শরিয়া চায়? চায় না। উনি তো মানুষকে বিভাজিত করে ভোট পাওয়ার চেষ্টা করছেন। প্রবলেম নাই, কিন্তু আমি বিভাজনকে খারাপ বলছি না, গণতন্ত্র মানেই বিভাজন। আওয়ামী লীগের একটা সমস্যা ছিল, সেই সমস্যাটার কথা একটু বলি। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সকল চেতনা, সকল বলছি, মুক্তিযুদ্ধের একটা চেতনা ছিল, কিন্তু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাটাকে ব্যবহার করেছে অন্যের অধিকার হরণ করার জন্য, তার ফ্যাসিবাদকে চাপিয়ে দেওয়ার জন্য। একটা সময় পর্যন্ত সে ফ্যাসিবাদী ছিল, এরপর সে মাফিয়া হয়ে গেছে। সেটাকে চাপিয়ে দেওয়ার জন্য মুক্তিযুদ্ধের চেতনা, কেউ একজন এটার বাইরে একটা প্রশ্ন করলো, তাকে ধরে জেলে নিয়ে যাও, তাকে মেরে ফেলো পারলে, এইটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। গণতান্ত্রিক রাজনৈতিক বিভাজন ইস্যু হিসাবে থাকবে, এবং সেটা কোনোদিনও অন্য কারো বেসিক যে কনস্টিটিউশনাল এবং হিউম্যান রাইটস আছে সেগুলোকে ক্ষতিগ্রস্ত করার জন্য ব্যবহৃত হতে পারে না। নাহলে তো ধর্ম ইউজ হতে পারে, হতে পারে না, পারে। কেউ একজন কোনো একটা কথা বললো, ওকে ইসলামোফোব ট্যাগ দেওয়া হলো, ইসলাম বিদ্বেষী বলা হলো, আক্রমণ করার জন্য ডাকা হলো, সে ফেসবুকে সমানে হচ্ছে। তো শুধু মুক্তিযুদ্ধ না, ধর্ম বা যে কোনো বিশ্বাস, যে কোনো ইডিওলজি ফ্যাসিস্ট টুল হিসাবে ইউজ হতে পারে। ধর্ম নিয়ে কারো যদি কোনো রকম কোনো পয়েন্টে প্রবলেম হয়, ডিবেট হতে পারে, কিন্তু ট্যাগ করা এবং তার উপরে হুমকি তৈরি করা, এগুলো প্রবলেমেটিক। সো মুক্তিযুদ্ধ কেন একটা গুরুত্বপূর্ণ ইস্যু হবে না? কারণ জামায়াতে ইসলামী এখন ঘটনাচক্রে যেটা হয়েছে, যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ আছে, বাংলাদেশের দ্বিতীয় প্রধান বা দ্বিতীয় বড় রাজনৈতিক দল, এবং তার যে অতীত আছে সেই অতীত এখন আলোচনায় আসবে। রেজাউল ভাই বললেন ক্ষমার প্রশ্ন, আমি একজন নাগরিক হিসাবে আমার তো ভালো লাগছে না দেখতে। যুক্তরাজ্য সফরে গিয়েছিলেন এই বছরের 20 নভেম্বর 2024, আমি সমকাল থেকে পড়ছি, জনাব ডাক্তার শফিকুর রহমান বলছে, 71-এ আমরা কোনো ভুল করে থাকলে এবং তা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, আমি জাতির কাছে ক্ষমা চাইব। আমি প্রায় একটা কথা বলি, আমি এখানে একটু বলি, তর্কের খাতিরে ধরে নিলাম কোনো ফৌজদারি অপরাধের সাথে জামায়াত জড়িত নয়, তর্কের খাতিরে ধরে নিলাম, এটাই সত্য না? আচ্ছা ঠিক আছে, আমি তর্কের খাতিরে ধরে না, মানে এটা ধরে নিচ্ছি। পাকিস্তান মিলিটারি বাংলাদেশের, মানে পূর্ব পাকিস্তানের মাটিতে বসে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, যে জেনোসাইড চালাচ্ছে, যে ম্যাস কিলিং চালাচ্ছে, যে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি করছে, রেপ, খুন সব করছে, এটার মাধ্যমে দুই পাকিস্তানকে একত্রে রাখার চেষ্টা করছে পাকিস্তান মিলিটারি। এটাকে তো রাজনৈতিকভাবে জামাত সাপোর্ট করেছে, ইজন্ট ইট? এই যারা রাজনৈতিক সাপোর্টের কথা তারা স্বীকার করেন।
আমি প্রায় বলি 25শে মার্চের আগ পর্যন্ত জামাত যদি বলে যে পাকিস্তান একত্রে থাকুক, আমি তার ওই অবস্থানকে পলিটিক্যাল অবস্থান হিসেবে মেনে নেই। কিন্তু সেই অপারেশন সার্চলাইটের পর প্রথম দিনই যে হত্যাযজ্ঞ শুরু হয়েছে এই জাতির ওপরে, এরপর থেকে একে রাজনৈতিক সমর্থন দেওয়া একটা ক্রাইম আমি মনে করি। খেয়াল করবেন, আমরা অনেক পুরো সাংবাদিকের বিচার চাইছি না, ওরা গিয়ে কি খুন করছে? দেওয়ার কোলাবোরেটর যে শেখ হাসিনা যে খুন করছে তাতে তারা সমর্থন দিয়েছে, জামাত সমর্থন দিয়েছে। সো এটাকে বড় ক্রাইম হিসেবে আমি দেখতে চাই। সো বাংলাদেশের এই আলোচনায় এগুলো থাকবে, তো রাজনীতিতে এগুলো ইস্যু হিসেবে থাকবে। আমি আবারও বলি, এটার মাধ্যমে জামায়াতের আবার অধিকার হরণ করা হবে যে জামাত তুমি এটা মানো না, সুতরাং এটা বলে আমি তার উপরে অন্যায় কিছু চাপিয়ে দেবো, জামাত ইসলামী বা তার কর্মীদের মানবাধিকার হরণ করবো, আমি এটার বিরুদ্ধে। কিন্তু পলিটিক্যাল এসব নিয়ে বিএনপি বা অন্য কোনো দল জনগণের কাছে যাবে, বিএনপি বলবে তোমরা জামাতকে ভোট দিও না বিকজ এটা, জামাত আবার বলবে তুমি বিএনপিকে ভোট দিও না বিকজ এটা। সো গণতান্ত্রিক ব্যবস্থা মানেই বিভক্তি, এটা থাকতে। জি, ধন্যবাদ। ডক্টর জনাব আবু সাঈদ খান, আপনার কাছে পর্যায়ে আসতে চাই। এই যে রাজনৈতিক নানান ধরনের বিভেদের কথা আসে, বিভিন্ন সময় মতপার্থক্যের কথা আসে, কিন্তু তারপরেও একটা সময় পর্যন্ত বলা হচ্ছে যে ন্যূনতম যে ঐক্য জুলাইয়ের পরে অর্জিত হয়েছিল সেটা যাতে রক্ষা করা যায়। সামনে নির্বাচন করার জন্য এই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ন্যূনতম মত ঐক্যকে আপনি দেখেন যে সবাই মিলে আসলে আমরা কি নির্বাচনের দিকেই চলেছি? না, সেটা দেখছি না। হ্যাঁ, তবে বিএনপি সহ অনেক দল তো তারা নির্বাচনমুখী। আবার আরেকটা হচ্ছে যে কিছু মানে দ্বৈততাও দেখি, যেমন এনসিপি এবং জামাত, আরও দুই একটা দল, তারা একদিকে বলছে যে সংস্কার ছাড়া বিচার ছাড়া তারা নির্বাচনে যাবে না, এগুলো শেষ করে কিংবা তারা নির্বাচনে যাবে। অন্যদিকে তারা বিভিন্ন এলাকায় তারা প্রতীক বরাদ্দ, নিবন্ধন করা, বিভিন্ন এলাকায় প্রার্থী দেওয়ার বিষয়টি সহ তারা কাজ করছে। তো এটা তাদের বক্তব্য কোনটা, এটা আমার কাছে স্পষ্ট না। সেই জন্য আমি মনে করছিলাম, আগেও বললাম যেটা মনে হয় যে তারা একটা চাপের এটা করছে। আর একটা হচ্ছে জামাতের রাজনীতিতে তো এক ধরনের দোদুল্যমানতা তো দেখাই যায়, যে বিভিন্ন সময় তারা এই ধরনের দোদুল্যমান অবস্থানে ছিল। অতীতেও মানে আমি ৭১-এর কথা বাদ দিলাম, ৭১-এ তাদের দোদুল্যমান ছিল না, ৭১-এ তাদের অবস্থান স্পষ্ট ছিল এবং সেটা পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে ছিল, রাজনৈতিকভাবে সমর্থন দিয়েছিল এবং কার্যত তারা কী কী করেছিল সেগুলোরও তো দালিলিক প্রমাণ আছে। সেই আলোচনা একটা বড় আলোচনা, আমি সেখানে যাচ্ছি না। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম, যেমন ৮৬-তে তারা মুভমেন্টে ছিল, আবার নির্বাচনের পক্ষেও চলে গেল হঠাৎ করে, কিংবা বিভিন্ন সময় তারা অবস্থান ত্যাগ করেছে। এবং আওয়ামী লীগ এবং বিএনপি দুই বড় দলের সঙ্গে তারা কখনো আওয়ামী লীগের দিকে ঝুঁকেছে, কখনো বা বিএনপির দিকে ঝুঁকেছে এবং তাদের নির্দিষ্ট রাজনীতিটা তারা স্পষ্ট করেন। এর একটা কারণ আছে ৭১-এর দুর্বলতা, এটা হতে পারে যে ৭১-এ তারা যে কাঠগড়ায় দাঁড়িয়েছে জনগণের কাছে, যেটাকে ঢাকবার জন্য তারা কখনো আওয়ামী লীগের হাত ধরেছে, কখনো বিএনপির হাত ধরেছে। তো নির্বাচনের প্রশ্নেও তারা এই ধরনের দোদুল্যমানতার পরিচয় দিয়েছে, এটা একটা হতে পারে। তবে যেটাই হোক, যে জনগণের ইচ্ছাটাই শেষ কথা এবং বাংলাদেশের জনগণ যে কোনোভাবেই হোক, যেমন জনগণ চেয়েছে শেখ হাসিনার পতন এবং সেখানে শেখ হাসিনা প্রশ্নে তার সমস্ত রকম শক্তি, রাজনৈতিক শক্তি সব কিছু ব্যবহার করার পরেও জনগণের কাছে তাকে নতি স্বীকার করতে হয়েছে। তো আজকেও জনগণের মাঝে এক ধরনের একটা মানে আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে যে নির্বাচনী সমাধান, কেননা তারা মনে করছে যে এই ধরনের অবস্থা এটা ঠিক দেশের জন্য মঙ্গলজনক না। ব্যবসায়ীরা বলছে তারা নিশ্চয়তা পাচ্ছে না, বাইরের ইনভেস্টররা আসছে না, অর্থনৈতিক ক্ষেত্রে হ্যাঁ কিছুটা সাফল্য হয়েছে, কিছুটা পরিবর্তন এসছে, কিন্তু সামগ্রিক পরিবর্তনের জন্য এখানে একটা রাজনৈতিক স্থিতিশীলতা দরকার এবং সেটা নির্বাচনের মাধ্যমে হতে পারে। এটা এক ধরনের জনমত গঠিত হয়েছে এবং সংবাদকর্মী হিসাবে কিংবা একজন সাধারণ নাগরিক হিসেবে সেটা আমরা দেখতে পাই। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে নির্বাচনের বিকল্প সেটা হচ্ছে অস্থিরতা দিকে দেশ চলে যেতে পারে, এক ধরনের বিভাজন, আরও বড় করে বিভাজন তৈরি হতে পারে, সহিংসতার দিকে দেশ চলে যেতে পারে, যেটা মানুষ চাইছে না। জি, ধন্যবাদ। ডক্টর রেজাউল করিম, আপনার কাছে ফিরে আসি। যে প্রসঙ্গে আলোচনা করছিলাম নিশ্চয়ই সেখানে আপনার কাছে যোগ করার আছে। আর এটাও জানার চেষ্টা করছি যে শরিয়া আইনের কথা আপনারা বলেন, সেটার আসলে প্রকৃতিটা কী হবে? ধন্যবাদ। আমি প্রথমে আমাদের শ্রদ্ধেয় আবু সাঈদ যে কথাগুলো বলেছেন, আমি ২-৩টা কথা একটু বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামের দোদুল্যমানতা, বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতিতে অবস্থান স্পষ্ট না হওয়া, উনি যে কথাগুলো বলছেন এগুলো বাম সংগঠনের আলোচনা, অর্থাৎ তাদের নিজেদেরকে স্পষ্ট করতে না পারার কারণে জনগণের সমর্থন না নিয়ে তারা রাজনৈতিক এতিম দলের মতো অবস্থান করছে। বাংলাদেশ জামাত ইসলামী এরকম কোনো পার্টি না। বাংলাদেশ জামাত ইসলামী আজকের সবচেয়ে জনপ্রিয় এবং মানুষ প্রতিদিন যে দলের প্রতি সমর্থন জানাচ্ছে সেই রকম একটা দলের নাম হচ্ছে ঐতিহাসিক কয়েকটা ঘটনার কথা বলছিলেন, ইতিহাসের আলোচনা আজকে নিয়ে আসতে হবে আওয়ামী লীগের সব, বরং কেউ ওই পুরাতন বস্তা পচা রাজনীতি অথবা পুরাতনগুলো নিয়ে এসে শেখ হাসিনার যে তাজা রক্ত, খুন খারাপি, গুম খুন, আমাদের মায়েদের কান্না, এটাকে ঢেকে দিতে চান।
এইরকম যারা করতে চান এরা হচ্ছে ফ্যাসিবাদের দোষর। আজকে কিন্তু তাদেরকে ধরুন চিহ্নিত করতে হবে। 96 না, তে শেখ আমরা মনে হাসিনার করি সাথে যে যুগপৎ আজকে- আন্দোলন না, জামাতের, please, সেটা কি let ভুল me ইতিহাস? finish. নো, আমি মনে করি আজকের 24-এর এই জায়গায় দাঁড়িয়ে স্বাধীনতা বিরোধী তারাই যারা লুটপাট করেছে, যারা মানুষকে খুন করেছে, যারা এই দেশের 15 বছর নির্বাচনের অধিকার কেড়ে নিয়েছে, সেটা নিয়ে তো আজকের দ্বিমত শুনে, নেই, আজকের স্বাধীনতা ডক্টর বিরোধী করিম। তারাই যারা মানুষকে খুন করেছে, নিশ্চয়ই। শিশুকে খুন করেছে, নিশ্চয়ই। আমাদের তরুণ প্রজন্মকে আজকে ধ্বংস করে দেওয়ার জন্য রাস্তায় নামছে, ডক্টর তারাই করিম, হচ্ছে স্বাধীনতা সেটা নিয়ে বিরোধী। আমার মনে হয় না কেউ সুতরাং দ্বিমত আজকে করছে। স্বাধীনতার পুরাতন সেই ইতিহাস নিয়ে এসে যারা বাংলাদেশের দুইজন জামাতের নেতৃবৃন্দ মন্ত্রণালয় পরিচালনা করেছেন, যেই বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি, সেই বাংলাদেশের 2 জন মন্ত্রী 3টি মন্ত্রণালয় পরিচালনা করার পরে 1 টাকা দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে নাই, সেই নেতৃত্বকে বিভিন্ন পুরাতন বস্তা ইস্যু দিয়ে আজকে ঢাকতে হবে। এইরকম যারা না, তারা কিন্তু ডক্টর করিম, এখানে তো মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা বলা হচ্ছে, সেটাকে আপনি বস্তাপচা ইতিহাস বলছেন? নো, আমি আজকে যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আজকের বাংলাদেশের সংকট কি 71 সালে জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এটি, না আজকের বাংলাদেশের সংকট হচ্ছে ফ্যাসিবাদ, না বাংলাদেশের সংকট হচ্ছে খুন খারাপি, না বাংলাদেশের সংকট হচ্ছে পাথর দিয়ে মানুষ মারা, ধরুন, না বাংলাদেশের প্রত্যেকটি দলকে কি ইতিহাসের দায় নিতে হয় না? আওয়ামী লীগকে কি 24-এর দায় নিতে হবে না? বাংলাদেশের সংকট হচ্ছে এখানে আজকে গোটা বাংলাদেশে যে চাঁদাবাজি হচ্ছে, আজকে কোনটা সংকট? সুতরাং এখানে এসে টেলিভিশনের মধ্যে যখন আজকে আমাদের শহীদের মায়েরা কান্নাকাটি করে, আজকে যখন লুটপাট হয়ে যাওয়ার কারণে মানুষ তার অধিকার হারা রাস্তায় বসে আছে, এগুলো নিয়ে তো বিতর্ক নেই ডক্টর করিম। বিতর্ক হচ্ছিল যে জামাতের আগের অবস্থানগুলোর ব্যাপারে, যেটা ডক্টর জাহেদ বলছিলেন। জামাত না, জি, একটু আমি আপনাকে প্রশ্নটা করি, তাহলে আপনার শেষ করতে বলতে সুবিধা হবে। একটু আগে জনাব জাহেদ যেটা বলছিলেন যে মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে যে জামাত রাজনৈতিকভাবে অবস্থান জামাতের নিয়েছে, ব্যাপারে তার অনেক বয়ান আছে। সেটা কি? কিন্তু না, সেটা অবশ্যই জামাত তো হাজার হাজার পৃষ্ঠা দিয়ে কিন্তু কোর্টে জাস্টিফাই করেছে। আপনি একজন আইনজীবী, সুতরাং সেগুলো দল হিসেবে, রাজনৈতিক দল হিসেবে আজকে 30 মিনিটের মধ্যে আজকের এই যুদ্ধের এই বিপ্লবের মধ্যে দাঁড়িয়ে আজকের অনেক পুরাতন ইস্যু নিয়ে আজকে অনেক বেশি থাকলে আমাকে আগে বলতে, আমি সেই ভলিউম নিয়ে আসতাম, আমাকে ঘন্টার পর ঘন্টা সময় দিতে, আমি তাহলে সেটি বলবো। দল হিসেবে এটা তো খুব বেশি কথার অবকাশ রাখে না। আসলে আপনাদের অবস্থানটা কি সেটা জানার জন্য। আমাদের অবস্থান খুবই পরিষ্কার। কি সেটা? আমি তো সেটা বলেছি যে বাংলাদেশ জামাত ইসলামী দলগতভাবে যে যুদ্ধে জামাত অংশগ্রহণ করতে পারেনি, এটা তার ব্যর্থতা, এটার জন্য সেই সরি বলছে, এটা কিন্তু গণহত্যায় যে রাজনৈতিক সমর্থন, সেটাকে আপনারা কিভাবে কিন্তু দেখেন? বাংলাদেশ পরবর্তী যে আজ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী কতগুলো অপরাধ করেছে, কতগুলো ধর্ষণ করেছে, কত জায়গায় দুর্নীতি করেছে, কত জায়গায় অসামাজিক কার্যক্রম করেছে, কতজনকে হত্যা করেছে, আপনি সেটি বলুন। কিন্তু সেটি না বলে আপনি অনেক পুরাতন ইতিহাস নিয়ে এসে তাজা রক্তকে ঢেকে দেওয়ার যে প্রচেষ্টাটি কেউ চালাচ্ছেন, এটা আমরা মনে করি ফ্যাসিবাদকে নতুন করে নিয়ে দ্বিতীয় আসার যেটা আপনার একটা- কাছে জানতে চাচ্ছিলাম যে শরিয়া কায়েম বলতে আপনি হ্যাঁ, কি শরিয়া বলছেন? কায়েম বলতে, হ্যাঁ, আমরা যেহেতু বাংলাদেশ 90% মুসলমানের দেশ, আপনি হোয়াটএভার যাই বলে, সুতরাং এই জায়গায় মানুষের যে ফেইথ অ্যান্ড বিলিভ, আমাদের এখানে যে মুসলমানদের যে সেন্টিমেন্ট, সেই জায়গায় আমরা মনে করি আমাদের টার্গেটটাই হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছেন, সেই রাষ্ট্র ব্যবস্থা গোটা পৃথিবীর ইতিহাসে আজকে এটাকে কেউ বিকল্প যে এই জায়গায় তিনি রং করেছেন, এই জায়গায় তিনি মানুষকে কষ্ট দিয়েছেন না, বরং সেখানে তিনি সকল মানুষের অধিকার সংরক্ষণ করে একটা রাষ্ট্র তৈরি করেছেন। সেক্ষেত্রে তো পবিত্র কোরআন হবে সংবিধান। অবশ্যই সেই মানে কোরআন, বর্তমান কিন্তু সংবিধান কি no, বাতিলের কথা বলেন না, আপনারা? এই সংবিধান অবশ্যই থাকবে। বাংলাদেশের আজকের যে সংবিধান, এই সংবিধানের আপনার বিরাট একটা অংশ আপনার এই কোরআনের আলোকে তো মানে সাংঘর্ষিক সেক্ষেত্রে না। সর্বোচ্চ আইন কোনটা হবে? কোরআন হবে না সংবিধান হবে? কোরআন থেকেই এই সংবিধান তৈরি হবে। যেগুলো সাংঘর্ষিক, মানে সর্বোচ্চ আইন তখন কোরআন হবে? অবশ্যই মুসলমানদের বিশ্বাসের জায়গা এবং সেই রাষ্ট্র ব্যবস্থা তিনি যেটি তৈরি করেছেন, খোলাফায়ে রাশেদিনদের যে রাষ্ট্র ব্যবস্থা, সেখানে অন্য ধর্মের লোক ক্ষতিগ্রস্ত হয়নি, সেখানে কোনো নারী অপমানিত হয়নি, সেখানে কোনো মানে তখন অন্য ধর্মের বাংলাদেশের সংবিধান হবে পবিত্র কোরআনের অধীন একটি আইন। জি, বাংলাদেশের সংবিধান পবিত্র কোরআনের অধীন একটি আইন হবে আপনাদের শাসন ব্যবস্থা। আমরা যে এই রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখি, আমরা যেটি করতে চাই, সেটা একটা ওয়েলফেয়ার স্টেট, কল্যাণকর রাষ্ট্র। সেই রাষ্ট্র ব্যবস্থার সোর্স অফ ইন্সপিরেশন হবে কোরআন এবং সুন্নাহ। জি, সেটাকে ধারণ করি আমরা। ধন্যবাদ। শেষের দিকে ডক্টর জাহেদ যদি আর কিছু যোগ করেন। মানে আমি আসলে একদিন আমাদের খুব ভালো হবে আমরা যদি জামাত শরিয়াকে কিভাবে ইম্পোজ করতে চান, যে আমাদের এখনকার যে নির্বাচন আছে এটা থাকবে কিনা, আমাদের পেনাল কোডে চুরির জন্য হাত কাটা নেই, ওটা ওনারা, এটা তো কোরআনের মধ্যেই আছে, ওনারা ওটা আনবেন কিনা, সুদ হারাম আছে, সো আমাদের অর্থনৈতিক ব্যবস্থা কেমন হবে, অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। একদিন আমরা এই আলাপগুলো আমরা এখনকার মতো নির্বাচন থাকবে অবশ্যই থাকবে। আচ্ছা, যাই হোক, আমরা একদিন এই আলোচনা করলে ভালো হবে। আর 71 নিয়ে রেজাউল ভাই যেটা বললেন, মানে উনি ওই মানে লজিক্যাল ফ্যালাসি দুটো ব্যবহার করলেন। একটা হলো স্ট্র ম্যান ফ্যালাসি, আপনি যে প্রশ্ন করছেন উনি অন্য জায়গায় আলোচনা করছেন, ওই প্রশ্নের জবাব উনি দেবেন না। আর দ্বিতীয় হচ্ছে অ্যাড হোমিনাম, ব্যক্তিগত আক্রমণ করছেন, নাম তোলেননি, মানে যখন ওই জিনিস বস্তা পচা, ওই সোকল বস্তা পচা জিনিস তো আমিও আসলে এনেছি এবং আমি ফ্যাসিবাদের দোষর, আমি এটা এইভাবেই ইন্টারপ্রিট করছি। আমি এটা করেছি, কারণ হলো আপনি এখন আপ্রকারান্তরে বললেন, যখন যুক্তি থাকে না তখন না মানুষ এভাবে ব্যক্তিগত আক্রমণ করে, ট্যাগ করে। আমি রেজাউল ভাইয়ের কাছে এটা এক্সপেক্ট করি না। অনলাইনে এই যে আজকে এই ভিডিওটা নিচেই বহু মানুষ আমাকে এগুলো বলবে, কিন্তু রেজাউল ভাইয়ের মতো একজন
বুঝদার মানুষ, আমরা অনেকবার এইসব একসাথে শো করেছি, উনি অ্যাটাক করবেন এটা আমার কাছে এক্সপেক্টেড না। আমি একটা কথা বলতে চাই, না, sorry, আমি ইতিহাসে তো tag করিনি, আমি আমার বক্তব্য দিয়েছি। না, আপনি ট্যাগ কি করেছেন, No, এটা আমাকে no, না করলে অন্যকে করেছেন, না। আপনি বক্তব্যের জবাব দেন। এই যে ওই যে দোসর, ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদকে না, ফ্যাসিবাদের দোসর বাংলাদেশে এখনো tag, আছে। ওই এই একই। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম, আমরা ট্যাগিং এর রাজনীতি থেকে কারণ বেরোতে আওয়ামী লীগের চেয়েছি। রাজনীতি ওই তো আগে কিভাবে যেমন হবে সেটা নিয়ে রাজাকারের দোসর ছিল, এখন আপনি ফ্যাসিবাদের দোসর দিচ্ছেন, আপনি আওয়ামী লীগের কাজ কেউ করছেন, এটা নিয়ে খুব অস্থির আপনি আওয়ামী লীগের অবস্থায় কাজ আছে। করছেন, হ্যাঁ, এটা হচ্ছে কেউ অস্থির আপনি অবস্থায় যুক্তি আছে। দেন, কিন্তু ট্যাগ করেন না। না, ঠিক আমি আমার যুক্তি ঠিক দিচ্ছি। না, আপনি ট্যাগ করছেন না, আপনি ট্যাগও করছেন। আমি যেটা বলছিলাম, সেটা ট্যাগের জায়গায় নিয়ে স্বাধীনতার যেতে সময় চাই, কি হয়েছিল না হয়েছিল, ভারতের তো একটা গণতান্ত্রিক দেশ, ভারতের স্বাধীনতা আমাদেরও আগে হয়েছে। ভারতের এখনো এই স্বাধীনতার সময় কার কি রোল আছে, বল্লভভাই প্যাটেল প্রধান ব্যক্তি না নেহেরু প্রধান ব্যক্তি, আজও ডিবেট হয়। ওরা এগুলোর বস্তা পচা টচা বলে না। যারা বস্তা পচা বলে আসলে ডেমোক্রেটিক প্রসেস কিভাবে কাজ করে তাদের আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম আছে। জি, জনাব আবু সাইদ খান যদি কিছু যোগ করে থাকে। না, এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি আমরা 71-কে বাদ দিয়ে তো নতুন স্বাধীনতার কথা ভাববো? চাইছেন 24 এবং বিপ্লব বলছেন, এটা বিপ্লব না একেবারে। আমরা এই ডিবেট করতে প্রস্তুত আছি। আচ্ছা, তাহলে এই জায়গা যদি হয় যে এটা দ্বিতীয় স্বাধীনতা, দ্বিতীয় রিপাবলিক, তাহলে এটা আলোচনা হতে পারে। আরেকটা হচ্ছে যে আমাদের যদি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের যাত্রা শুরু হয়, তো সেই যাত্রা পথে কারা বাধা ছিল সেগুলো চিহ্নিত হতে পারে। এবং যদি এখানে যদির কোনো ব্যাপার নাই, এখানে যারা অপরাধ করেছে আসতে হবে, 52 আসতে হবে। এই যারা অপরাধ করেছে তাদেরকে 47 আপনারা ভারতের পক্ষে ছিলেন, পাকিস্তানের পক্ষে ছিলেন না, 47 জি, নিয়ে আপনারা ভারতে ছিলেন। জি, আপনারা ভারতের পক্ষে ছিলেন। এগুলো বলে আপনারা তো সব সময় আমাদেরকে 86 তে শুধু অন্যদিকে এর খুঁজে সাথে পাই। সাথে জি, না, 86 এর সাথে সাথে নির্বাচন করতে অন্যদিকে খুঁজে পাই। 24 একমাত্র আমাদের সাথে ছিলেন। বাংলাদেশে 24 একমাত্র আমাদের সাথে ছিলেন, আর কোনোদিন ছিলেন আপনি না। আপনার রাজনীতি করেন, আমি আমার একজন করে বললে মনে হয় ভালো হয়। 86 তে এর সাথে সাথে গেছেন নির্বাচন করতে, জনগণ করুক, জনগণ করুক। হাসিনার সাথে নির্বাচন করেন না, 86 তে এর সাথে সাথে সব সময় তাই বলে কি তাই আপনি আপনি বলতেছেন যে রং সাইডে আপনার পর্যালোচনা বাংলাদেশের মানুষ জামাত ইসলামীকে প্রত্যাখ্যান করেছে না? বাংলাদেশের মানুষের জনপ্রিয়তা ভোটের রাজনীতিতে 96 তে 3টা সিট পেয়েছিলেন। না, তাই বলছে, আপনি আজকে বলে গেলেন তো, ভোট হোক তারপরে দেখা যাক। আপনার সাথে আবারও তো ইনশাআল্লাহ ডিবেট হবে। জামাত তো কখনো আর জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসে নাই। আসবে, ওয়েট এন্ড সি। আচ্ছা, দেখা যাক আর কি। তো যাই হোক, এটা তো আসে নাই। আরেকটা হচ্ছে যে হ্যাঁ, আমি ধরে নিলাম যুক্তির খাতিরে জামাত জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসবে, এটা একদিন সত্যি কিন্তু হয়ে যাবে, এর মানে এই ইনশাআল্লাহ। না 71-এ তার ভুল সেটা সঠিক হয়ে যাবে, কিংবা জামাতের বিভিন্ন সময় তার যে ভূমিকা, সেই ভূমিকা থেকে জামাত সরে যাবে, এটা হবে না। ইতিহাসের সব জায়গায় বাঁকে বাঁকে যত ঘটনা ঘটে তাকে কৈফিয়ত দিতে হবে, জবাব দিতে হবে। এটা সবাইকে, আওয়ামী লীগকে দিতে হবে। আওয়ামী লীগ 24-এর মানে গত 15 বছরে যে অপকর্ম করেছে, যে দুঃশাসন এবং যে স্বৈরা শাসন চাপিয়ে দিয়েছে, তার জবাব দিয়ে আওয়ামী লীগকে করতে হবে। জামাতকেও তার ভূমিকা, এমনকি সব দলকেই করতে হবে। অতএব কোনো দলই তার জবাবদিহির ঊর্ধ্বে নয়। এখানে কোনো যদির ব্যাপার নয়। যদি অপরাধ করে তাকে যদি দিয়ে না করে বরং নিঃশর্ত ক্ষমা চাওয়াটা উচিত। এবং তাহলেই বাংলাদেশের রাজনীতিতে যে ঠিক আছে, তো সেই মানে 71-এর তো জামাত নাই, এখন নতুন প্রজন্ম, নতুন প্রজন্মকে রাজনীতি করতে হলে সেই অধিকার তাদের আছে, কিন্তু তাকে নিঃশর্তভাবে 71-এর জন্য ক্ষমা চাইতে হবে এবং 71 থেকে তাদের সরে এসে তাদের রাজনীতি। আমাদের রাজনৈতিক ভুলের জন্য তো আমরা সেভারাল টাইমস ক্ষমা চেয়েছি, কিন্তু না, ফৌজদারি অপরাধের জন্য না, ফৌজদারি অপরাধ আমরা করিনি। সেটা কোর্টে প্রমাণিত হয়েছে, সেটা আজকের আদালতের মাধ্যমে প্রমাণিত। আমরা ফৌজদারি অপরাধ পলিটিক্যাল করিনি। রেসপন্সিবিলিটি, No, আমাদের রাজনৈতিকভাবে আমরা যে যুদ্ধে অংশগ্রহণ করতে পারি না, এটা আমরা তো বলছি, অধ্যাপক গোলাম আজম বলেছে, আমাদের আজকের আমির বলেছে। সুতরাং যদি আর কোনো কিছু নাই, কিন্তু আমাদেরকে কোনোভাবেই ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত করা। যুদ্ধে অংশগ্রহণ না করা এক জিনিস, না করে নিউট্রাল থাকা যায়। আর আপনি একজনের সাথে কোলাবোরেট করেছেন, তাকে রাজনৈতিক এবং একটা কথা, পূর্ব পাকিস্তান সরকারে জামাতের মন্ত্রী ছিল, প্রাদেশিক সরকারে, তখন এখানে হত্যাযজ্ঞ চলে, জামাতের মন্ত্রী ছিল। সুতরাং আপনারা অ্যাক্টিভলি এটার পার্ট ছিলেন। যদি সময় হয় আমরা একদিন ডিটেইল আলোচনা করব। সেদিন বামদেরও আলোচনা হবে নিশ্চয়ই, বাংলাদেশ জামাত ইসলামী এগিয়ে যাচ্ছে, এই জন্য আমাদের উপরে আজকে সবাই